দেখো যে লাইট ঠিক মতন আছে কিনা, বা এখানে তোমার সাব বক্সের যে আলোটা সেটা সমস্যা হচ্ছে কিনা। আমি অনির্বাণ দেবান, তোমাদের সাথে ক্লাস নিতে আসলাম। আজকে জুওলজি চ্যাপ্টার 3। আমি শোষণ করবো। একটু দেখো সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড বা তোমার ভিডিও আলো ঠিক আছে কিনা একটু দেখো। আমরা পড়া শুরু করবো তাহলে। পরিপাক ও শ্বসন। পরিপাক ও শোষণ। দেখো কাকে বলে, প্রথমে আছে অধ্যায়ের শুরুতে পরিপাক। যে প্রক্রিয়া পরিপাক কাকে বলে? যে প্রক্রিয়ায় জটিল খাদ্যদ্রব্য ভেঙে সরলে পরিণত, কঠিন খাদ্যদ্রব্য ভেঙে পরিণত হয় তরলে। জটিলটা ভেঙে সরলে, কঠিনটা ভেঙে তরলে, আর অশোষিত খাদ্য ভেঙে হয় শোষণযোগ্যতে পরিণত, তাকে পরিপাক বলে। এই পরিপাক বলা হচ্ছে যে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, এবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে পরিপাক কাকে বলে। তাহলে লিখবা যে প্রক্রিয়ায় জটিল খাদ্যদ্রব্য ভেঙে সরলে, কঠিনটা ভেঙে তরলে এবং অশোষণযোগ্য ভেঙে শোষণযোগ্যতে পরিণত হয়। আর এই প্রক্রিয়া সাহায্য করে কিছু বিভিন্ন এনজাইম এবং হরমোন। বিভিন্ন এনজাইম এবং হরমোনের সহায়তায় জটিল খাদ্যদ্রব্য ভেঙে সরলে, কঠিনটা ভেঙে তরলে আর অশোষণযোগ্যটা শুরুতে পরিণত হয়, তাকে পরিপাক বলে। দুই ধরনের যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাক। আমি দাঁত দিয়ে কোনো খাবার চিবা না, ঠিক আছে? এটা অনেকটা হচ্ছে দাঁতা দিয়ে ভাঙার মতো, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে যান্ত্রিক পরিপাক। রাসায়নিক কোনটা, যেটা এনজাইম এবং হরমোন, এটা রাসায়নিক পরিপাক। কিছু বুঝি না, সাউন্ড কি সমস্যা হচ্ছে তাহলে, নাকি লেখা দেখা যাচ্ছে না? আচ্ছা, আমরা একটু দেখি। এরপর পরিপাক তন্ত্রের ভিতর কি কি আছে। পরিপাক তন্ত্রের ভিতর আছে দেখো পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, পরিপাক তন্ত্র। এখানে আছে পৌষ্টিক তন্ত্র লেখা থাকতে পারে, লেখা আছে পৌষ্টিক তন্ত্র। যে কোনো প্রাণী, শুধু মানুষ না, তুমি যদি ঘাসফড়িং করতে যাও তখন পৌষ্টিক তন্ত্রটা পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি দুইটা ভাগে বিভক্ত। এখন পৌষ্টিক গ্রন্থি এটা হচ্ছে 5টা। আগে মনে রাখতাম, আগে অজলা। আগে অজলা পৌষ্টিক গ্রন্থি কয়টি? সংখ্যা হচ্ছে 5টি। আগে অজলা মনে রাখতাম, অগ্নাশয়। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি যত আছে যকৃৎ এবং লাটে নানা গ্রন্থি। তাহলে পৌষ্টিক গ্রন্থি আছে 5টা। আগে অজলা মনে রাখতাম, আন্ত্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় এবং লালা গ্রন্থি। সাউন্ড প্রবলেম, আলো কম, নেট প্রবলেম, আলো কম। আচ্ছা, এবার কি দেখো তো। তাহলে এবার গেল পৌষ্টিক গ্রন্থি 5টা সম্পর্কে আলোচনা, আগে অজলা, ঠিক আছে? এবার দেখা যায় পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী সম্পর্কে আলোচনা। এখানে প্রথমে আছে মুখছিদ্র, তারপর গলবিল, তারপর আছে অন্ননালী। তো এখানে গলবিলের দৈর্ঘ্যটা দেখো প্রায় তোমার 12.5 সেন্টিমিটার। সেখানে অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। গলবিল হচ্ছে 12.5 সেন্টিমিটার, অন্ননালী হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে কিভাবে মনে রাখা যায়? গলবিলের দৈর্ঘ্যটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, আর সেটা হয়ে যাবে অন্ননালীর দৈর্ঘ্য। গলবিলের দৈর্ঘ্যটাকে 2 দিয়ে গুণ করলে অন্ননালীর দৈর্ঘ্য। ঠিক একইভাবে একই পদ্ধতিতে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে পাকস্থলীর পাকস্থলীর দৈর্ঘ্য যেটা, সেটা আছে হচ্ছে তোমার 15.2 সেন্টিমিটার। সঠিক দৈর্ঘ্য না, এটা করতো। আর দৈর্ঘ্য যেটা, এটা হবে এই 15.2 সেন্টিমিটার গুণ 2, ঠিক আছে? তাহলে কত হয়? 15 দুগুণে 30 আর 2 দুগুণে 60, সেটা হবে 5, 30.5 সেন্টিমিটার। তাহলে পৌষ্টিক নালী, গলবিলের দ্বিগুণ হলো অন্ননালী, আর পাকস্থলীর প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? সাউন্ড প্রবলেম, সাউন্ড বয়া কি আমার নষ্ট হয়ে গেল? হ্যালো হ্যালো হ্যালো। সাউন্ড প্রবলেম কি আমার, না সবাই সাউন্ড প্রবলেম হচ্ছে? আচ্ছা, এরপর দেখা যাক। আমরা পাকস্থলী পর্যন্ত আসলাম। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে অন্ত্র।
অন্ত্র আমরা দুইটা পার্ট, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, একটা হচ্ছে বৃহদান্ত্র। আমি আগেও আমাদের গ্রুপে একটা হচ্ছে জোক শেয়ার করেছিলাম যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কিন্তু 6 থেকে 7 মিটার, বৃহদান্তের দৈর্ঘ্য হচ্ছে মাত্র 1.5 মিটার। এর আগে কিন্তু সেন্টিমিটার ছিল, এবারে এগুলো মিটারে। তাহলে যেটা নাম ক্ষুদ্র অন্ত্র সেটা কিন্তু দৈর্ঘ্যে মোটেও ক্ষুদ্র না, যেটা বৃহদান্ত্র সেটা হচ্ছে দৈর্ঘ্যে মোটেও বৃহৎ না, এটা বরং ছোট, এটা বরং লম্বা। তাহলে এরকম নামকরণের কারণ কি? কারণ হচ্ছে আয়তন। এদের আয়তন বা ক্ষেত্রফল লেখা হয়েছে, যেটা তোমার বেশি, এখানে বৃহদান্ত্রের শোষণের অঞ্চলটা বেশি, এই কারণে হচ্ছে বৃহদান্ত্রকে বৃহৎ বলা হচ্ছে, ক্ষুদ্রান্ত্রকে এখানে শোষণের জায়গা কম, এখানে এই কারণে বলা হচ্ছে ক্ষুদ্র অন্ত্র, ক্ষুদ্রান্ত্র। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা দেখবো তাহলে ক্ষুদ্রান্তের পার্ট হচ্ছে 3টা: ডিও ডেনাম, জেটুনাম, ইলি ডিওডেনাম, জেটুনাম, ইলিয়াম। বৃহদান্তের 3টা পার্ট একইভাবে। সিকাম, প্রথম পার্টের নাম হচ্ছে সিকাম, কিন্তু মজার বিষয় হচ্ছে শুধু সিকাম মনে রাখলে পরের দুটো মনে রাখা হয়ে যায়। সিকামের স দিয়ে হচ্ছে সিকাম নিজে, ক দিয়ে হচ্ছে কোলন, আর ম দিয়ে মলাশয়। সিকাম কোলন মলাশয়, ঠিক আছে? সিকাম এটা ফার্স্ট পার্টটা, যেটা বৃহদান্তের প্রথম অংশটা মনে রাখলে 3টা অংশ তোমার মনে রাখা হয়ে যাবে। সিকামের স দিয়ে সিকাম, ক দিয়ে কোলন, ম দিয়ে মলাশয়। সিকাম কোলন মলাশয় 3টা অংশ। আচ্ছা, মানুষকে বলা হচ্ছে সর্বভুক। সর্বভুক ইংরেজিতে যাকে বলা হয় অমনি ভোরাস। এখানে অমনি শব্দের অর্থ হচ্ছে সর্ব, আর ভোরাস শব্দের অর্থ হচ্ছে হাংরি। যার সবকিছু দেখে, সর্ব জিনিস দেখেই যে ক্ষুধার্ত হয়ে পড়ে, সে হচ্ছে অমনিভোরাস। ভালো উদাহরণ কি? বিয়ার গ্রিলস, তাই না? সর্ব রকম পদার্থ দেখে যে ক্ষুধার্ত হয়ে পড়ে। আচ্ছা, অমনি অর্থ সর্ব। আর আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে তোমরা অনেকে জানো, পটেন্ট। পটেন্ট মানে হচ্ছে শক্তি বা ক্ষমতা, শক্তি বা ক্ষমতা। তাহলে অমনি পটেন্ট, এখানে একটা নতুন শব্দ তৈরি হয়, এই অংশ আর এই অংশ মিলে, সেটা হচ্ছে অমনি পটেন্ট। এখন বলো, অমনি মানে সর্ব, আর পটেন্ট মানে শক্তি বা ক্ষমতা। যে সর্ব শক্তির অধিকারী বা যে সর্ব ক্ষমতার অধিকারী, সে কে? সর্বশক্তিমান, তাই না? সর্বশক্তিমান, এটা হচ্ছে অলমাইটির একটা সিনোনিম। অলমাইটির একটা সিনোনিম, ঠিক আছে? এটা তোমাদের সিনোনিম, ইংলিশ অ্যাডমিশন যারা আছে তাদের সিনোনিম এটা পড়তে হবে। অলমাইটি বা গড এর সিনোনিম হচ্ছে অমনিপটেন্ট। অমনি মানে সর্ব, আর পটেন্ট মানে শক্তি বা ক্ষমতা। যে সর্বময় শক্তি বা ক্ষমতার অধিকারী, সেই হচ্ছে সর্বশক্তিমান। আমরা এই পর্যায়ে একটু ডিসকানেক্ট করে দেখি যে সাউন্ড বা লাইটের কি সমস্যা হচ্ছে, ঠিক আছে? তারপর আমরা ব্যাক করতেছি আবার। হ্যালো ভিউয়ার্স, আজকে আবার আমি লাইভে এলাম তোমাদের সামনে মেডিকেল অ্যাডমিশন হ্যাকস গ্রুপ থেকে। আমরা আজকে পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়। যারা লাইভে অলরেডি জয়েন করেছো তারা অন্যদেরকে একটু মেনশন দিয়ে দাও, তাদেরকে ইনভাইট দাও, আর লাইভটা শেয়ার করে দাও। তার আগে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা বা লাইট ঠিক আছে কিনা এটা একটু জানাও। তাহলে আমরা সেদিন পড়তেছিলাম যে মানুষ সর্বভুক প্রাণী। মানুষ সর্বভুক প্রাণী, যাকে ইংরেজিতে বলা হচ্ছে অমনিভরাস। অমনি শব্দের অর্থ সর্ব, আর ভোরাস মানে হাংরি। অমনি অর্থ সর্ব, আর ভোরাস শব্দের অর্থ হচ্ছে হাংরি। অর্থাৎ যে সর্বকিছু, সবকিছু দেখেই হাংরি হয়ে পড়ে, সেই হলো অমনিভোরাস। অমনি। আচ্ছা, আরেকটা শব্দ আছে ইংরেজিতে, সেটা হচ্ছে পটেন্ট, যার অর্থ শক্তি বা ক্ষমতা। তাহলে এই যে অমনি অর্থ সর্ব আর পটেন্ট মানে ক্ষমতা বা শক্তি, এই দুটা মিলে একটা শব্দ আমরা নতুন তৈরি করতে পারি, যেটা হচ্ছে অমনি পটেন্ট। অর্থাৎ সর্বশক্তিমান। এটা অলমাইটি, অলমাইটি বা গড এর একটা সিমিলার ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম।
এটা ইংরেজিতে আসে। যারা অ্যাডমিশন টেস্ট দেবে তোমরা সিনোনিম অ্যান্টোনিম অনেক ভয় পাও, তো একটা সিনোনিম হচ্ছে এটা, যে অলমাইটির সিনোনিম অমনিপটেন্ট। অল ক্লিয়ার দাদা ভাই। কিরণ মিত্র দাদা, নতুন সেকেন্ড টাইমার ব্যাচ কি শুরু করা হয়েছে? একদম ঠিক। আচ্ছা, তাহলে এটুকু আশা করি তোমরা নোট করে নিছো। মানুষ হচ্ছে সর্বভূক। এখন আমরা যে খাবারগুলো দৈনিক খাই, এই খাবারগুলো কোনটাতে কি পুষ্টি উপাদান পাওয়া যায় এবং কোনটির কি কাজ, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা শর্করা জাতীয় খাবার খাই, শর্করা জাতীয় খাবার খাই। শর্করা থেকে কি দেয়? আমরা শক্তি পাই, শক্তি পাই, আর হচ্ছে তাপমাত্রা, দেহের জন্য তাপ যোগায়, তাপমাত্রা উৎপাদন করে, তাপ শক্তি উৎপাদন করে। তাপ শক্তি লেখা ভালো ছিল, এভাবে লেখা আছে বইতে, তাপ শক্তি উৎপাদন করে, দেহে তাপ শক্তি উৎপাদন করে। আচ্ছা, আমরা এবং কর্মদক্ষতা দেয়, কাজ করার ক্ষমতা দেয়, তাই না? আমরা কেউ যদি কোনো কাজ করতে না পারে, মনে করো এখানে টেবিল রাখা আছে, আমরা বললাম যে তুমি টেবিলটা নাড়াও, তো সে পারতেছে না, তাহলে আমরা কি বলবো? যে বাড়ি থেকে ভাত খেয়ে আসুন, তাই না? তার মানে এখান থেকে কিন্তু এই কথাটা মাথায় রাখলে একটা কথা পরিষ্কার বোঝা যায় যে ভাত বা শর্করা জাতীয় আপনাদের কাজ করার শক্তি দেয়, কাজ করার শক্তি দেয়। ঠিক আছে, দেখো 3 নম্বরে যেটা চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, এইটাও কিন্তু একই কাজ করে। শর্করা যা করে স্নেহ জাতীয় পদার্থ তাই করে, কিন্তু এইটা করে হচ্ছে শর্করার দ্বিগুণ হারে, শর্করার দ্বিগুণ হারে। যারা তোমরা কিটো ডায়েট করো বা কিটো ডায়েট সম্পর্কে জানো, তারা জানো যে মূলত এখানে এই জিনিসটাকে কাজে লাগানো হয়, যে চর্বি বা স্নেহের শক্তি উৎপাদন ক্ষমতা শর্করার দ্বিগুণ, মূলত কর্মক্ষমতা যোগানো বা তাপ শক্তি উৎপাদন করা, দুইটারই কাজ, কিন্তু এটা শর্করার থেকে দ্বিগুণ মাত্রায় করে। আচ্ছা, তৃতীয় আমরা চলে যাচ্ছি হচ্ছে আমিষ বা প্রোটিন, যেটা তোমার বইতে 2 নম্বরে ছিল, সেটাই। আমিষ জাতীয় খাবারের কাজ কি? আমরা শুনেছি, ছোটবেলা থেকে শুনতে শুনতে অভ্যস্ত, যে মাংসে মাংস বাড়ায়, মাংসে মাংস বাড়ে। তাহলে এই কথাটা মনে রাখলেই এখানে মোটামুটি তোমরা মনে রাখতে পারবা, মাংসে মাংস বাড়ে। তাহলে আরেকটা যে জিনিসটা বইতে দেয়া আছে, যে এটা আমাদের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে। একদম ক্লাস 3 থেকে এই কথাটা পড়ে আসতেছে না? দেখো, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে। আমিষ 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 কি কাজ করে? ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন পড়ছো তোমার, সুতরাং মনে থাকার কথা এমনিতে ওটা, তাই না? এরপর আমরা একটু দেখবো ভিটামিনটা, একটু দেখি ভিটামিন। আমরা কোন রোগা পাতলা একদম জরাজীর্ণ অবস্থায় কোন মানুষকে দেখলে, ছোট বাচ্চাদের দেখলে বলি না যে ওর ভিটামিনের অভাব, তাই না? এটা যেমন বেঞ্চ নাড়াতে না পারলে বলি আমরা যে ভাত খেয়ে আসিসনি, ঠিক এমন ভাবে কোন কাবু রোগা পাতলা মানুষকে দেখলে বলি কি তার ভিটামিনের অভাব। তাহলে কি করে? ভিটামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা। আচ্ছা, এরপর এটা আমরা লিখবো খনিজ লবণ, খনিজ লবণ। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই ওই রাজার গল্পটা মনে করতে পারো, যে এক রাজার 3 মেয়ে ছিল, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা আমারে কেমন ভালোবাসো? তো কেউ বললো মিষ্টির মতন, কেউ বললো চিনির মতন। সবচেয়ে ছোট মেয়ে বলেছিল যে আমি তোমাকে লবণের মতন ভালোবাসি। তারপরের ঘটনা তো জানো, যে রাজা সেই মেয়েকে বনবাসী করলো। পরে যখন সেই মেয়ে রাজাকে আবার নিমন্ত্রণ করে খাওয়ায়, তখন তরকারিতে সব লবণ ছাড়া রান্না করেছিল, এবং তখন রাজা আসলে লবণের গুরুত্বটা বুঝতে পেরেছিল। তাইলে আমরা জানি যে লবণ কি কাজে লাগে? খাবারের স্বাদ বৃদ্ধিতে লবণ লাগে, তাই না? স্বাদ বৃদ্ধিতে লবণ লাগে। কিন্তু খনিজ লবণ কি লাগে? স্বাভাবিক বৃদ্ধিতে লাগে।
লবণ লাগে হচ্ছে খাবারের স্বাদ বৃদ্ধিতে, আর খনিজ লবণ লাগে হচ্ছে স্বাভাবিক বৃদ্ধিতে। তাহলে এখানে দেখো স্বা বৃদ্ধি, এখানেও স্বা বৃদ্ধি, এটুকু তো মিল আছে, তাহলে মনে রাখতে পারবো আশা করি। সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে পানি। এটা কি করে? আমাদের দেহকোষকে সজীব এবং সিক্ত রাখার জন্য সাহায্য করে। সজীব ও সিক্ত রাখার কাজে সাহায্য করে দেহকোষকে, তাই না? ভিজা ভিজা রাখে, সতে সজীব, আর আবার সতে হয় সিক্ত। তাহলে পানি সজীব এবং সিক্ত রাখার কাজে সাহায্য করে। আশা করি তোমরা এই জিনিসগুলো আর ভুল করবা না, পরিমাণগুলো একটু নিজ দায়িত্বে পড়বা। আমরা তাহলে মূল জিনিসগুলো জানি যে শর্করা জাতীয় খাদ্য থেকে শেষ পর্যন্ত হচ্ছে আমরা গ্লুকোজ পাবো। প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য থেকে আমরা শেষমেশ পাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য থেকে শেষমেশ আমরা পাবো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই দুইটা উপাদান। তাহলে এইটুকু আছে পরের ছকের মূল কথা, মূল বক্তব্য আছে এখানে। শর্করা থেকে গ্লুকোজ জাতীয়, আমিষ থেকে অ্যামাইনো অ্যাসিড এবং চর্বি থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। এটা হচ্ছে দ্বিতীয় ছকের মূল বক্তব্য, তোমার বইয়ের দ্বিতীয় ছকের মূল বক্তব্য। তাহলে আমরা এবার লালা গ্রন্থি সম্পর্কে কিছু কিছু তথ্য জানার চেষ্টা করি। মানুষের লালা গ্রন্থি 3 জোড়া বা 6টি। এক নম্বরে আছে দুই নম্বরে আছে সাব ম্যান্ডিবুলার, আর 3 নম্বরে সাব লিঙ্গুয়াল। আচ্ছা, প্রত্যেকটার সংখ্যা হচ্ছে 1 জোড়া করে, টোটাল 3 জোড়া আছে। প্যারোটিড 1 জোড়া, সাব ম্যান্ডিবুলার 1 জোড়া, সাব লিঙ্গুয়াল 1 জোড়া। এখন এই যে সাব এই যে দুটো সাব, এই সাব শব্দ দুটোর অর্থ একটু জেনে নিতে হবে। এই শব্দের অর্থ হচ্ছে নিচে। সাব ম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবল আমাদের যে চোয়ালের অস্থিটা, এই যে নিচে চোয়ালের অস্থিটা, এই অস্থির নিচে অবস্থিত এই লালা গ্রন্থি। সাব লিঙ্গুয়াল, আচ্ছা লিঙ্গুয়া শব্দের অর্থ হলো জিহ্বা, লিঙ্গুয়া শব্দের অর্থ হলো জিহ্বা। তাহলে সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি যেটা, সেটা জিহ্বার নিচে অবস্থিত। তাহলে 3 জোড়া লালা গ্রন্থি। প্রথমটা প্যারোটিড, এটা হচ্ছে বৃহত্তম মানব দেহে 3 জোড়া লালা গ্রন্থির ভিতর সব থেকে বড় আকারের বৃহত্তম লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি। দ্বিতীয়ত সাবমেন্ডিবুলার, তৃতীয় হচ্ছে সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি। তো বৃহত্তম এটা থাকে হচ্ছে দুপাশে কানের নিচে, দুপাশে কানের নিচে থাকে, এটা থাকে চোয়ালের নিচে, আর এটা জিহ্বার নিচে। তাহলে অবস্থান সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম। আচ্ছা, এখন
আমরা তাহলে জানবো যে এগুলো উন্মুক্ত কোথায় হয়। দেখো, আমরা দাঁত সম্পর্কে আমাদের নিশ্চয়ই আগে থেকে একটু ধারণা আছে, আমি এখনই পড়াবো আবার দাঁত। এই পাশে সেকেন্ড মোলার আর এই পাশে সেকেন্ড মোলার, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের গোড়ায়, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের গোড়ায় এগুলো উন্মুক্ত হয়। সুন্দর করে বলছে বইতে। দেখো, আমরা যদি দাঁতকে এরকম চারটা ভাগে, চতুর্ভাগে অর্থাৎ একটা কোয়াড্রেন্টে ভাগ করি, তাহলে নিচের দিকেও কিন্তু মোলার আছে। সেই মোলারে না, উপরে মোলারের গোড়ায়, কত নাম্বার মোলার? মোলার 2, অর্থাৎ দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের গোড়ায় উন্মুক্ত হয়। এভাবে ছবি এঁকে দেখানো আমার জন্য মনে হয় সহজ। সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল এই দুটা হচ্ছে জিহ্বার ফ্রেনুলামের গোড়ায় উন্মুক্ত হয়। জিহ্বার ফ্রেনুলামের গোড়ায় উন্মুক্ত হয়। ফ্রেনুলাম, দুপাশে জিহ্বার ফ্রেনুলামের গোড়ায় উন্মুক্ত হয় সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি দুইটা। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু জিহ্বা আর স্বাদ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। জিহ্বার 4 ধরনের স্বাদকুড়ি রয়েছে। এই 4 ধরনের পরে হচ্ছে মিল ও দিয়ে। তোমরা মনে হয় অলরেডি সবগুলো পড়ছো। মিতে হচ্ছে মিষ্টি, এবং মিলতি সূত্রটাও হয়তো তোমাদের কাছে পরিচিত। মিষ্টি, লবণাক্ত, অম্লীয়, এবং তিক্ত। মিষ্টি, লবণাক্ত, অম্লীয়, তিক্ত। এই প্রথম থেকে সামনে থেকে শুরু করে পেছনের দিকে হচ্ছে এই লালা স্বাদকুড়ি গুলো অবস্থিত। তবে যারা ঝাল পছন্দ করো তাদের জন্য দুঃসংবাদ, যে ঝাল আসলে কোনো স্বাদই না। ঝাল এর জন্য জিহ্বায় কোনো স্বাদকুড়ি নেই। ঠিক আছে, তুমি যদি বিশ্বাস করতে না পারতে লাগো, তাহলে একটা জিনিস তুমি প্রমাণ হিসেবে মনে করতে পারো, যে তুমি যখন ঝাল এখানে লাগাই দেবা, যে কোনো জায়গায়, হাতে, পায়ে, চোখে, যে কোনো জায়গায় লাগাই দেবা, তোমার কাছে কিন্তু ওটা ঝাল লাগবে। কিন্তু তুমি এখান থেকে অম্লীয় একটা খাবার এখানে হাতে নিয়ে লাগাই দেখো, বা মিষ্টি একটা চিনি জাতীয় কিছু লাগাই দেখো, এখানে কোনো তুমি কিছু অনুভব করতে পারবে না যে ওটা স্বাদ কেমন। তো ঝাল মূলত জিহ্বার এই যে 4 ধরনের স্বাদকুড়ি, এইগুলোর জ্বালা পোড়ার একটা অনুভূতি। ঠিক আছে, যখন এই স্বাদকুড়ি গুলো জ্বালা পোড়া হয়, তখন সেটা তোমার কাছে ঝাল মনে হয়। তো তোমার এই যে ত্বক যে কোনো জায়গায় জ্বালা পোড়া হইতে পারে, তখন ওই জায়গায় ঝাল মনে হবে। কিন্তু অন্য কোনো খাবারের যেহেতু আমাদের অঙ্গে কোনো স্বাদকুড়ি নেই, সেহেতু আমরা এখানে ওটার স্বাদও পাই না। তো স্বাদকুড়ি গুলো মাত্র 5 থেকে 10 দিন ভালো থাকে, তারপর আবার সেগুলো নষ্ট হয়ে যায় এবং রিপ্লেস করে নেওয়ার দরকার হয়। 5 থেকে 10 দিন পর পর স্বাদকুড়ি গুলো রিপ্লেস হয়। আচ্ছা, ওদিকে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আছে। পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার। পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার। মুখচ্ছিদ্র থেকে পায়ুচ্ছিদ্র পর্যন্ত টোটাল 8 থেকে 10 মিটার লম্বা হয়। যারা লাইভ দেখতেছো তারা জিনিসটা নোট করে নিতে পারলে ডান লেখো, কমেন্টে ডান লেখো। জিহ্বার স্বাদকুড়ি সংক্রান্ত যতটুকু তথ্য পড়াইছি, এটুকু যদি তোমরা নোট করে ফেলতে পারো, তাহলে ডান লেখো। আচ্ছা, আমাদের পূর্ণবয়স্ক একজন মানুষের 32টি দাঁত থাকে, যদিও সবার 32টা না, মোটামুটি এখানে 28 থেকে 32টি লেখা সমীচীন হয়। 28 থেকে 32টি থাকে। যাক, আমরা এই দাঁতকে
চারটি ভাগে, চারটি কোয়াড্রেন্টে বা চতুর্ভাগে ভাগ করে দেখাইছি, তাই না? এই যে দাঁতকে আমরা উপরের পাটিতে আমরা 16টা দাঁত, নিচের পাটিতে 16টা দাঁত, এভাবে 32টা দাঁত থাকে বলে আমরা জানি। এখন আমরা মাঝখান থেকে আবার ভাগ করেছি, অর্থাৎ প্রত্যেক ভাগে আমার 8টা করে দাঁত থাকতেছে, ঠিক আছে? তাহলে 4 32টা আমরা একটা ভাগ পাচ্ছি, চতুর্ভাগ বা কোয়াড্রেন্টে ভাগ করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কোয়াড্রেন্টে দাঁতের সংখ্যা সম্পর্কে জানা, প্রত্যেকটা কোয়াড্রেন্টে দাঁতের সংখ্যা সম্পর্কে জানা। এখানে হচ্ছে আই সি পি এম, প্রত্যেকটা কোয়াড্রেন্টে 4 ধরনের দাঁত থাকে। কয় ধরনের? 4 ধরনের দাঁত থাকে। ইনসিজর, আইতে ইনসিজর, সিতে ক্যানাইন, পিতে প্রিমোলার এবং এম এ মোলার। ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। এখানে দাঁতের সংখ্যা হলো 2, 1, 2, 3। আইসিপিএম 21, 23, আইসিপিএম 21, 23, এদের সংখ্যা হচ্ছে আইসিপিএম 21, 23। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো যোগ করে দেখতে পারি, 2 আর 1 3 আর 2 5 আর 3 8, তাহলে মোট এখানে 8টা দাঁতের হিসাব কিন্তু পাইছি। হ্যাঁ, তো এখানে একইভাবে এখানে হচ্ছে আইসিপিএম 21, 23, এখানেও আইসিপিএম 21, 23, এখানেও আইসিপিএম 21, 23, প্রত্যেক ক্ষেত্রে এই হবে 2 1 2 3, 2 1 2 3, 2 1 2 3, ঠিক আছে? তাহলে প্রত্যেক ভাগে 8টা করে দাঁত হবে এবং 3 4 মানে 4 8 32টা দাঁতের হিসাব মিলবে। তো আমরা বাকিগুলো মুছে দিই, শুধু আমরা ওইটা রাখি, ওইটা সম্পর্কে আরেকটু আমাদের জানা লাগবে। এই যে ইনসিজর, ইনসিজরের বাংলা নাম হচ্ছে কর্তন দাঁত, কর্তন যা কাটার উপযোগী। সিতে হচ্ছে ছেদন দাঁত, ক্যানাইন। প্রিমোলার, প্রি মানে কি? অগ্র, তাই না? প্রি পজিশন, যেমন অগ্রে অবস্থান, আগে অবস্থান, অগ্র পেশন। এবং এ মোলার হলো পেশন দাঁত। কর্তন, ছেদন, অগ্রপেশন এবং পেশন। কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন, এই 4 ধরনের দাঁত আছে। যদি এর কাজ কি বলা হয়, কর্তন দাঁতের কাজ কি? কোনো কিছু খাবার কাটা। ছেদন মানে কোনো খাবার ছেঁড়া, ছেদনের কাজ। আচ্ছা, অগ্রপেশন আর পেশন, এর এই দুটোরই কাজ হচ্ছে কোনো খাবারকে পিষা, পেশা, ঠিক আছে? পিষে ফেলা, কাটা, ছেঁড়া আর পেশা। তাইলে এইগুলো হচ্ছে কাজ। এখন 6 বছর বয়স পর্যন্ত, 6 বছর বয়সের আগে, 6 বছর বয়সের আগে মানুষের দাঁত কিন্তু এরকম থাকে না। আগে থাকে সংখ্যাটা একটু অন্যরকম, পরে পড়ে গিয়ে আবার নতুন করে দাঁত গজায়, সেই ক্ষেত্রে পরে আমরা এই গঠনটা দেখি। তো 6 বছরের আগে কি ধরনের দাঁতের সংকেত, এটাকে বলে দন্ত সংকেত। তো 6 বছরের আগে কেমনটা ছিল সেটা আমরা একটু দেখব। আই সি পি এম, এই ক্ষেত্রে দেখো সংখ্যাটা থাকে এরকম 2 1 0 2, ঠিক আছে? 2 1 0 2, তাহলে 2 আর 3 আর 0 আর 2, তাহলে হচ্ছে এখানে 5। তো একইভাবে এরকম 4টা ভাগে যদি 5 5 5 5 করে হয়, তাহলে থাকতেছে মোট 5 গুণ 4 অর্থাৎ 20টি দাঁত। এখানে দাঁতের সংখ্যা হচ্ছে তাহলে 20টি। তাহলে এটাকে বলা হয় 6 বছর এর আগে যে ধরনের দাঁত থাকে তাকে বলা হয় দুধ দাঁত। দুধ দাঁত বলা হয়। দুধ দাঁতের সংখ্যা কয়টি? কোশ্চেন আসলে দাগ দিতে হবে 20টি। দুধ দাঁতের সংকেত কি? আইসিপিএম 2102। দুধ দাঁতে কোনটি থাকে না? প্রিমোলার থাকে না, প্রিমোলারটা 0, দেখছো? আচ্ছা, মোলার 3 এখানে কিন্তু নাই, মোলার 3টা নাই। 2 1 প্রথম দুইটা মিল আছে, প্রিমোলার ওখানে 2টা ছিল, এখানে একদমই নাই। আচ্ছা, মোলার 3 এখানে নাই কিন্তু এখানে আছে। আচ্ছা, এই হচ্ছে পার্থক্য। এখন মোলার 3 এই দাঁতটা হচ্ছে বিশেষ দাঁত। এই দাঁতের সংখ্যা মানে কথাটা আমরা সবাই আলাদা করে পরিচিত, কারণ কি একে বলা হয় আক্কেল দাঁত। আক্কেল দাঁত,
মোলার দাঁত কোনটি? মোলার 3 হচ্ছে আক্কেল দাঁত। ইংরেজিতে বললে একে বলা হবে উইজডম টিথ। ঠিক আছে, আক্কেল দাঁত বা উইজডম টিথ। এছাড়া বইয়ের বাইরে আর যে যে তথ্য তোমরা পড়তে পারো সেগুলো হলো মানুষের এই যে দাঁত একবার পড়ে গিয়ে আরেকবার ওঠে, তাছাড়া আইসিপিএম, ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার বিভিন্ন ধরনের দাঁত আছে, সমাবেশ আসছে। এই কারণে মানুষের দাঁতগুলোকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। যেমন একটা আছে থেকোডন্ট, মানুষের দাঁতকে বলা হয় থেকোডন্ট। মানুষের দাঁতকে বলা হয় হেটেরোডন্ট। মানুষের দাঁতকে বলা হয় ডাইফিডন্ট। মানুষ হচ্ছে ডাইফিডন্ট ধরনের প্রাণী। হেটেরোডন্ট, ডাইফিডন্ট, থেকোডন্ট। মানুষের যেহেতু ডাই শব্দের অর্থ 2, একবার মানুষের দাঁত পড়ে গিয়ে নতুন করে আবার গজায়, এই কারণে মানুষের দাঁতকে বলা হয় ডাইফিডন্ট। মানে 2 ধরনের হেটেরোডন্ট। এখানে ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার 4 ধরনের সমাবেশে দেখা যায়। হেটেরো শব্দের ভিন্ন, তাহলে সমাবেশ গুলো 4টা ভিন্ন ভিন্ন ধরন দেখা গেছে, এই কারণে মানুষের দাঁতকে বলা হচ্ছে হেটেরোডন্ট। তাহলে এই তথ্যগুলো তোমরা জেনে রাখতে পারো। এরপর আমরা পরিপাক ক্রিয়ার দিকে একটু নজর দেব। এরপর হচ্ছে আমরা পরিপাকের দিকে একটু দেখব। এদের ভিতর মুখক গহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়। আর অন্ত্রে মূলত ক্ষুদ্রান্ত্রে গিয়ে সব ধরনের, 1 হচ্ছে শর্করা, 2 হচ্ছে প্রোটিন এবং 3 হচ্ছে চর্বি বা স্নেহ জাতীয় 3 ধরনের খাবারই পরিপাক হয়। ক্ষুদ্রান্ত্রে মুখে শুধুমাত্র শর্করা জাতীয়, পাকস্থলীতে ক্ষুদ্রান্ত্রে শর্করা, প্রোটিন, চর্বি সকল ধরনের খাবারেরই পরিপাক হবে। তাহলে মুখক গহ্বরে প্রোটিন এবং চর্বি জাতীয় খাবারের পরিপাক হয় না কেন? খতে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, খতে প্রশ্ন আসতে পারে মুখে কেন প্রোটিন এবং চর্বি জাতীয় খাবারের পরিপাক হয় না। তাহলে উত্তর লিখতে হবে মুখে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য এনজাইম থাকে, কিন্তু প্রোটিন এবং চর্বি পরিপাককারী কোন রকম এনজাইম থাকে না, তাই এগুলো মুখক গহ্বরে পরিপাক হয় না। খুবই সিম্পল। একইভাবে পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন পরিপাক হয়, কিন্তু শর্করা এবং চর্বি জাতীয় খাবার পরিপাক হয় না কেন? কারণ কি ওগুলোর এনজাইম থাকে না। ক্ষুদ্রান্তে কেন হয়? কারণ সবগুলোরই পরিপাককারী এনজাইম থাকে। তাহলে মুখক গহ্বরে শর্করা জাতীয় পরিপাককারী এনজাইম কি কি থাকে তোমরা মনে রাখতে পারো তামিম এই সূত্রটা দিয়ে। তাতে হচ্ছে টায়ালিন, মতে মর্টেজ, মুখক গহ্বর। অর্থাৎ মুখক গহ্বরে টায়ালিন এবং মর্টেজ নামক এনজাইম থাকে, যেগুলো খাদ্য পরিপাকে সাহায্য করে। টায়ালিন এবং মর্টেজ নামক শর্করা বিশ্লেষী এনজাইম থাকে, যেগুলো দ্বারা খাদ্য পরিপাক হয়। আচ্ছা, এটুকু নোট করা হলে একটু ডান লেখো। এইটুকু নোট করা হলে একটু কমেন্টে ডান লেখো।
আমরা এখন একটা পাকস্থলী আঁকানোর চেষ্টা করি। মনে করি এটা একটা পাকস্থলী। দেখো পাকস্থলীর এই অংশটাকে মোটামুটি বলা হচ্ছে কার্ডিয়া। এই অংশটাকে বলা হচ্ছে ফান্ডাস। এটাকে বলা হচ্ছে বড় বাঁক। এদিকে থাকে ছোট বাঁক। এখানে একটা স্ফিংটার থাকে যেটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার, আর এখানে থাকে পাইলোরিক স্ফিংটার। এর পরের অংশ হচ্ছে পাইলোরাস, না সরি এইখানে হচ্ছে পাইলোরাস। এর শেষের অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত্র ডিউডেনাম। এটাকে বলা হবে কার্ডিয়াক স্ফিংটার। স্ফিংটার শব্দের অর্থ হচ্ছে পেশি বলয়, পেশির বাঁক। আচ্ছা, ফান্ডাস, ফান্ডাসকে বাংলায় বলতেছে হচ্ছে গম্বুজ। ফান্ডাস অংশ কোন জায়গা, যে জায়গায় গ্যাস জমে থাকে। ফান্ডাস অংশের কাজ কি, পাকস্থলীর এই অংশটায় গ্যাস জমে থাকে। কার্ডিয়া, হার্টের মানে হৃৎপিণ্ড, হৃৎপেশি আমরাকে বলিয়েছে কার্ডিয়া বা কার্ডিয়াক, কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন ইত্যাদি শব্দগুলো তোমরা শুনে থাকবা। হার্ট সম্বন্ধীয় কোনো কথা বোঝানোর জন্য কার্ডিয়া কথাটা ব্যবহার করা হয়। এখন তুমি এই যে হৃৎপিণ্ডের কাছাকাছি পাকস্থলীর যে অংশটা অবস্থিত তাকে বলা হচ্ছে কার্ডিয়া, ঠিক আছে। এখন ফান্ডাস অংশ, যে জায়গায় উঁচু অংশ গম্বুজ, এখানে গ্যাস জমে থাকে। তোমরা জানো গ্যাসের ধর্মই হচ্ছে উপরের দিকে যাওয়া, গ্যাস সব উপরের দিকে উঠবে, তাই না, তরল সব নিচের দিকে যাবে। আচ্ছা, এইখান থেকে আমরা যদি বলি এইখানে পৌঁছাতে হবে, তাহলে দুইটা পথ নেওয়া যায়। একটা হচ্ছে তুমি এই পথে আসতে পারো, আর একটা হচ্ছে এই পথে আসতে পারো। তাহলে দেখো এই রাস্তা থেকে এই জায়গা থেকে এই জায়গা পৌঁছাতে এই পথে যদি কেউ যায় তাহলে বলবে না যে বড় বাঘ ঘুরে গেছে, অনেক দূর থেকে গেছে, দূর দিয়ে গেছে। তাহলে এইটাকে বলা হবে বড় বাঘ, আর এটাকে বলা হবে অল্প পথ, ছোট পথ। এখানে এটাকে বলা হবে ছোট বাঘ বা লেজার কার্ভেচার। আচ্ছা, পাইলোরাস শেষ অংশ, পাকস্থলীর শেষ অংশকে পাইলোরাস বলা হবে। এই যে স্ফিংটার, স্ফিংটার বলতেছিলাম মানে কি পেশি বলা, যেটা দিয়ে আটকে রাখা হয়, এটাই হচ্ছে পাইলোরিক স্ফিংটার বলবে। আর এটা হচ্ছে কে বলবে, কার্ডিয়া, তাহলে কার্ডিয়াক স্ফিংটার। উপরে আছে কি অন্ননালী, নিচে আছে কি ক্ষুদ্রান্ত্র, ডিউডেনাম অংশটা, শুরুর অংশটা। আচ্ছা, পাকস্থলীর ভিতর কোনটি পাওয়া যায়, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়, তাই না। পাকস্থলীতে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। পাকস্থলীতে খাদ্য 2 থেকে 6 ঘন্টা কাল অবস্থান করে, 2 থেকে 6 আওয়ার, ঠিক আছে। এটাও লিখে ফেলো। বুড়োরা খাতায় তোলা হলে একটু কমেন্টে ডান লেখো। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও। হ্যাঁ সাবিদ, সবাই একটু ক্লাসটা শেয়ার দাও। আমি যদি আগের থেকে একটু ঘোষণা দিয়ে আসতাম যে ক্লাসটা নিব তাহলে ভালো হতো। হঠাৎ করে শুরু করলাম যে দেখি ওয়াইফাই আসছে রুমে, আর লাইটও তো কিনলাম, শুধু শুধু ফেলে রাখছি। তাই শুরু করে দিলাম। আগের থেকে একটু আমি যদি বলে আসতাম তাহলে ভালো হতো। সবাই একটু প্লিজ ক্লাসটা শেয়ার দাও।
আচ্ছা, তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে, পাকস্থলী কেন নিজেই হজম হয়ে যায় না? পাকস্থলী নিজেই কেন হজম হয়ে যায় না, একটা প্রশ্ন তোমাদের আসে 4 মার্কে, ঘতে আসে, রিটেনে ঘতে আসে 4 মার্কের। দেখো বইতে সুন্দর করে 4টা পয়েন্টে এই 4 মার্কের প্রশ্নটার উত্তর দেওয়া হয়েছে। 1 2 3 4, হ্যাঁ, 4টা পয়েন্টে ঘ এর সুন্দর করে উত্তর দেওয়া হয়েছে। দেখো প্রথমটা হচ্ছে পুরু মিউকাস স্তর থাকে। প্রথম পয়েন্টে কি বলতেছে, পাকস্থলীর গায়ে পুরু মিউকাস স্তর থাকে। পাকস্থলীর গায়ে দেখা যায় কি পুরু মিউকাস স্তর আছে। পাকস্থলীর গায়ে পুরু মিউকাস স্তর দেখা যায়। দ্বিতীয় আছে যে এখানে ক্ষারীয় বাইকার্বনেট আয়ন, ক্ষারীয় বাইকার্বনেট আয়ন দেখা যায়। এখানে HCl আছে ঠিকই, কিন্তু তার সাথে ক্ষারীয় বাইকার্বনেট আছে, আর বাইকার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে কিছু মাত্রায় প্রশমিত করে। তৃতীয় আছে যে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়। মানে এখানে যতগুলো এনজাইমগুলো খরিত হয় প্রোটিন পরিপাককারী, সেগুলো প্রাথমিকত নিষ্ক্রিয় অবস্থায় থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ঠিক আছে? সেগুলো সক্রিয় করে নিতে আগে HCl প্রয়োজন হয়। তো যেহেতু ওরা নিষ্ক্রিয় থাকে, সরাসরি পাকস্থলীর প্রাচীরকে হজম করে ফেলতে পারে না। যেহেতু পাকস্থলীর প্রাচীরও প্রোটিন দিয়ে তৈরি, ওর ভিতরেও প্রোটিন পরিপাক করতেছে, তাহলে প্রশ্ন আসে না যে কেন নিজের শরীরকে নিজেই হজম করে ফেলতে পারতেছে না? তো এখানে যে প্রোটিন পরিপাককারী এনজাইম, এগুলো প্রথমে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এই একটা পয়েন্ট। আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে এপিথেলিয়াম, এপিথেলিয়াম ঘন, সংলগ্ন ও দৃঢ়, ঘন, সংলগ্ন ও দৃঢ় প্রকৃতির হয়। চারটা, একটা হচ্ছে পুরু মিউকাস স্তর থাকে, মিউকাসের স্তর থাকে, এখানে মিউকাসের স্তর থাকে, এই হচ্ছে একটা প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে ক্ষারীয় বাইকার্বনেট হয়, যেটা এই যে বাইকার্বনেট, যেটা HCl এর সাথে বিক্রিয়া করে কিছু মাত্রায় ওকে প্রশমিত করতে পারে। দ্বিতীয় হচ্ছে এখানে যে দুইটা এনজাইম আসবে, পেপসিনোজেন ও প্রোরেনিন, সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর এপিথেলিয়াম গুলো ঘন দৃঢ় সংবদ্ধ থাকে। এখানে যদি এনজাইম ঢুকেও পড়ে, তা হচ্ছে এত টাইটলি এই কোষগুলো হচ্ছে কানেক্টেড একটার সাথে একটা, ও তেমন কোনো ক্ষতি করতে পারে না, ঠিক আছে? তো নিষ্ক্রিয় অবস্থায় যেটা থাকে, আমরা ওই দুটো এবার একটু দেখি। তাহলে এটা ঘতে কিন্তু আসবে, তোমরা পরীক্ষায় পাবা। নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এখানে দুইটার কথা বলা আছে। একটা আছে পেপসিনোজেন, একটা আছে প্রোরেনিন, প্রোরেনিন। তাহলে দেখো, খুব সুন্দর একটা ট্রিক এখন শেখাচ্ছি। যদি কোনো এনজাইমের নামের আগে প্রো থাকে, অথবা নামের শেষে জেন থাকে, তাহলে সেটা নিষ্ক্রিয় অবস্থায় বোঝা যায়। যদি কোনো এনজাইমের নামের আগে প্রো থাকে, অথবা, এবং না কিন্তু, অথবা নামের শেষে জেন থাকে, তাহলে সেটা নিষ্ক্রিয় অবস্থায় আছে বলে বোঝা যায়। নামের আগে প্রো, নামের শেষে জেন, দুটোর যে কোনো একটা থাকলেই বুঝবা যে সেটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই এনজাইমকে সক্রিয় করে নেওয়া। এর জন্য কি কাজ করব, আমরা HCl এর সাহায্য নেব, HCl এর সাহায্য নেব। তাহলে এটা সক্রিয় হয়ে গেলে কি হবে, জেন অংশটা বাদ যাবে। কি থাকবে,
পেপসিন থাকবে। আচ্ছা, HCl প্রোরেনিন, প্রো অংশটা বাদ যাবে, থাকবে রেনিন অংশ। ঠিক আছে, প্রো অথবা নামের আগে প্রো অথবা নামের শেষে জেন থাকলে সেটা নিষ্ক্রিয় বোঝায়। এই ক্ষেত্রে সক্রিয় করার পর প্রো অথবা জেন, এই যে দুটো অংশ আছে, এই অংশগুলো উঠে যায়, তখন সেগুলো সক্রিয় বোঝায়। এটা হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে আলসার হতে পারে। হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে আলসার হতে পারে। ব্যাক্টর নামের ভিতর ব্যাক্টর শব্দটা থাকাই বুঝতে পারতেছো যে এটা একটা ব্যাকটেরিয়া। এইচ পাইলোরি, এটা আলসারের জন্য দায়ী। আরেকটা আছে কি NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এর কারণেও তোমার এটা আলসার হতে পারে। ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রে পরিপাকের ক্ষেত্রে আমরা একটু চোখ রাখবো এবার। পিত্তরস, এখানে বিভিন্ন ধরনের রস কাজ করে ক্ষুদ্রান্ত্র পরিপাকের ভিতর। পিত্তরস যেটা, এতে কোনো এনজাইমই থাকে না, কোনো এনজাইম নেই। এখানে কোনো এনজাইমই নেই। তবে অগ্নাশয় রসে দুইটা এনজাইম দেখা যায় এবং এইগুলোকে সক্রিয় করার জন্য বেশ কিছু কাহিনী করতে হয়। অগ্নাশয় রসের দুটো এনজাইম এবং তাদের সক্রিয়কারী উপাদান সম্পর্কে আমরা এখন একটু দেখতে চাই। মনে রাখতাম টেক্ট, TECT, টি হচ্ছে ট্রিপসিনোজেন, ইতে ট্রিপসিনোজেন, নামের শেষে জেন আছে অর্থাৎ এটা নিষ্ক্রিয় অবস্থায় আছে, একে সক্রিয় করার দরকার। এটাকে সক্রিয় করে এন্টেরোকাইনেজ। সি, এটা হচ্ছে কাইমোট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন। এইটারও নামের শেষে কি দেখতে পাচ্ছি, জেন আছে, তাহলে কেউ সক্রিয় করার দরকার, সেই কাজটা করে হচ্ছে দেখো ট্রিপসিনোজেন যেটাকে সক্রিয় করে এন্টেরোকাইনেজ, নামের এস থাকলে এগুলো তো এনজাইম বোঝায়। এস থাকলে এটা কি বুঝবে, এটা এনজাইম, এটা কোনো এনজাইমের নাম, সেটা বুঝতে পারে। ট্রিপসিনোজেনকে এন্টেরোকাইনেজ সক্রিয় করলে এই জেন অংশটা উঠে যায় আগের মতো না, তাহলে কি থাকে, ট্রিপসিন থাকে। কাইমোট্রিপসিনোজেন, নামের শেষে জেন আছে মানে নিষ্ক্রিয়, সক্রিয় করে কে, ট্রিপসিন। নামের শেষে জেন উঠে যাবে, তখন থাকবে নাম থাকবে কি, কাইমোট্রিপসিন। তাহলে ট্রিপসিনোজেনকে সক্রিয় করার পর যে পদার্থটা পাওয়া গেছিল ট্রিপসিন, সেটাই কিন্তু আমার কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় করতেছে। সেটাই কিন্তু, সেই ট্রিপসিনই কিন্তু পরের বার আবার ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ইমালসিফিকেশন নিয়ে আমি একটু কথা বলবো। ইমালসিফিকেশন, এটা কোথায় ঘটে, ক্ষুদ্রান্ত্রে ঘটে। কোন জাতীয় খাবারের উপরে এরকমটা ঘটে হচ্ছে চর্বি জাতীয় খাবারের উপর ইমালসিফিকেশন ঘটে।
ক্ষুদ্রান্তে ঘটে চর্বি জাতীয় খাবারের উপর ঘটে। এখানে কি হয়, ক্ষুদ্র সাবানের কণা, সাবানের ফেনার মতন পদার্থের তৈরি হয়, সাবানের ফেনার মতন তৈরি হয়। আর 4 নাম্বার জিনিস হচ্ছে ইমালসিফিকেশনে, 4 নাম্বার হচ্ছে এখানে পিত্ত লবণটা এই কাজে অংশ নেয়, পিত্ত লবণ অংশ নেয়। ইমালসিফিকেশন কোথায় ঘটে? ক্ষুদ্রান্তে ঘটে। কোন জাতীয় খাবারের উপর ঘটে? চর্বি জাতীয়। কার দ্বারা? পিত্ত লবণ দ্বারা। আর ইমালসিফিকেশন বাংলাতে কি বলা হয়? সাবানের ফেনার মতন একটা অবস্থা, সাবানের ফেনার মতন অবস্থা বলা যায়।